আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আজ শুক্রবার 16 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 2রা মাঘ 1432 বঙ্গাব্দ, 27 রজব 1447 হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ পবিত্র শবে মেরাজ। রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং এর 11 জন গ্রেপ্তার। রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত 3। কুকুর বিড়ালের কামড় বাড়ছে, কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে বন্ধ জলতাক্ষ ভ্যাকসিন কার্যক্রম। সীমান্ত ও সুন্দরবনের সুযোগে কৈখালী ইউনিয়নে রমরমা মাদক ব্যবসা, উদ্বেগ বাড়ছে। শ্যামনগরে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন শায়া মোহাসেন জিন্দানি। 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান। আজ থেকেই মাঠে ফিরছেন বিপিএল। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। আজ পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহর প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। ইসলামের ইতিহাস অনুযায়ী মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্ব আকাশে ভ্রমণে বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা মেরাজ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা, বাইতুল মামুর সহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন। এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত। এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কুরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দগি করে থাকেন মুসলমানরা। এদিকে ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী মাসের প্রথমার্ধেই মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 2 দফায় টানা 3 দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাত উপলক্ষে। সম্ভাব্য হিসাব অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। এ উপলক্ষে সংশ্লিষ্ট ছুটি যোগ হয়ে টানা 3 দিনের অবকাশ ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। এর ঠিক 1 সপ্তাহ পর দ্বিতীয় দফায় দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরত্ব বেড়ে যাওয়ায় ফের সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে 10 মামলার আসামিসহ মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, দিবাগত রাত 12:30 থেকে ভোর 3টা পর্যন্ত রায়ের বাজার ক্যান্সার গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সকলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য আহ্বান করা হয়েছে।
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ৭ তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৩ জনের। ভবনের ২য় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। আজ সকাল 7:45টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় ৮টা:২৫ আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। এবারে স্থানীয় সংবাদ। সাতক্ষীরা সদর হাসপাতালে কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ে আহত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে রেবিস ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন রোগী জলাতঙ্ক ভ্যাকসিন নিতে সদর হাসপাতালে আসেন, কিন্তু সরবরাহ না থাকায় অধিকাংশ রোগীকেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে ভ্যাকসিন কিনে এনে হাসপাতালে পুশ করাচ্ছেন। এ সুযোগে কিছু অসাধু ফার্মেসি মালিক অবৈধভাবে অতিরিক্ত দাম আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। পূর্বে ৪৫০ টাকার ভ্যাকসিন এখন ৮০০ থেকে ১,০০০ পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এদিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক পাচার ও মাদক ব্যবসা। এদিকে ভারতের সীমান্ত ঘেঁষা কালিন্দী নদী, অন্যদিকে কৈখালী ও রমজাননগর ইউনিয়নের পাশ ঘেঁষা সুন্দরবন। এই দুর্গম ভৌগোলিক অবস্থাকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে একটি প্রভাবশালী কালোবাজারি চক্র মাদক ব্যবসার মাধ্যমে এলাকার আধিপত্য বিস্তার করেছে। বর্তমানে বাংলাদেশ কোস্টগার্ড ও সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চললেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মাদক কারবার। অভিযোগ রয়েছে মাঝে মাঝে কয়েকজন মাদক ও অস্ত্রসহ আটক হলেও প্রভাবশালী চক্রের কালো টাকা, পেশিশক্তি এবং আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছেন। এদিকে শ্যামনগরে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন। শ্যামনগর উপজেলার জাসদ সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ মারা গেছেন। তিনি বুধবার দিবাগত রাত ২টার সময় উপজেলার সদরের হাইবাদপুর নিজ বাসভবনে মারা যান। শ্যামনগর উপজেলার বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হারুন আর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় হাইবাদপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য সুবর্ণাধ্যায়ী রেখে গেছেন। সর্বজন শ্রদ্ধেয় শেখ হারুন আর রশিদের মৃত্যুতে শ্যামনগরের শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর উপজেলার প্রগতি সম্পাদক ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশিক আলী বলেন, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন আর রশিদ ১৯৬৬ সাল থেকে শ্যামনগরের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যাত্রা শুরু করেন। তিনি শ্যামনগরের প্রথম নিবন্ধিত প্রগতি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, নকশিকাতার উপদেষ্টা সহ উত্তরণ সুশীলন সংস্থার সাথেও যুক্ত ছিলেন। তিনি আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া বেসরকারি শ্যামনগর উপজেলার পানি কমিটি, ভূমি কমিটি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, জলবায়ু পরিষদ সহ অন্যান্য সংগঠনের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। শ্যামনগরের সাব রেজিস্ট্রি অফিস স্থাপন সহ অন্যান্য প্রশাসনিক প্রতিষ্ঠান স্থাপনে ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের পর প্রথম প্রশাসনিকভাবে গঠিত রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। সংকটগ্রস্ত মানুষের পাশে সবসময় থেকেছেন। বৃহস্পতিবার বিকালে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন সহ কথা বলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাশেদ হোসাইন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম প্রমুখ। সকলেই বলেন,
তার মৃত্যুতে শ্যামনগরের মানুষ অভিভাবক হারালেন। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ও শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শায়া মহসেন জিন্দানি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী সালেম বিন রাইকের স্থলাভিষিক্ত হলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে শায়া মহসেন জিন্দানি ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। গতকাল সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে সালেম বিন ব্রেক তার পদত্যাগপত্র জমা দিলে কাউন্সিলর তা গ্রহণ করেন। এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিন্দানির নাম ঘোষণা করা হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছেন। এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া 800 বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে দেশটির সরকার। আজ হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারিয়েট ক্যারোলিন লিভিট এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার এই 800 জনের ফাঁসির কার্যকর হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর প্রবল চাপের মুখে ইরান পিছু হটতে বাধ্য হয়েছে। গত 20 দিন ধরে চলা তীব্র গণবিক্ষোভের মুখে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা যে নজিরবিহীন সংকটের মুখে পড়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘদিনের সংঘাত ও ধ্বংসযজ্ঞের অবসান ঘটিয়ে শাসন ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে একটি বিশেষ বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি এই পরিষদকে সর্বকালের সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ হিসেবে অভিহিত করে বলেন, খুব শীঘ্রই এর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পরিষদের গঠন মূলত যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুপ্রিয় শ্রোতা, এবারে খেলার খবর। স্থগিতের আশঙ্কা কাটিয়ে আজ থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে গতকাল বিপিএলের 2টি ম্যাচ বয়কট করেছিল ক্রিকেটাররা। এই 2টি ম্যাচ আজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। গতকাল রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের বিসিবি কার্যালয়ের কোয়াবেরের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ পবিত্র শবে মেরাজ। রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের 11 জন গ্রেপ্তার। রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত 3। কুকুর বিড়ালের কামড় বাড়ছে, কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে বন্ধ জলতজ্ঞ ভ্যাকসিন কার্যক্রম। সীমান্ত ও সুন্দরবনের সুযোগে কৈখালী ইউনিয়নে রমরমা মাদক ব্যবসা, উদ্বেগ বাড়ছে। শ্যামনগরে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদের মৃত্যু হয়েছে। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন শায়া মহসেন জিন্দানি। 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান।
আজ থেকে মাঠে ফিরছে বিপিএল। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুস সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।